আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টি দেখব সেটা হচ্ছে ফ্যাক্টরস ফর জিন ক্লোনিং, প্লাজমিড এবং ব্যাকটেরিওফেজ। এই অধ্যায়ে মূলত যে জিনিসটি আলোচনা করা হবে সেটা হচ্ছে যে আমরা ফ্যাক্টর হিসেবে প্লাজমিড এবং ব্যাকটেরিওফেজকে কেন ব্যবহার করি এবং সেগুলোকে কিভাবে ব্যবহার করা যায়। তো তার আগে যদি আমরা ফ্যাক্টর সম্পর্কে আলোচনা করি যে ফ্যাক্টর আসলে কি। তো ফ্যাক্টর হচ্ছে মূলত ভেহিকেল হিসেবে কাজ করে এবং এটা হচ্ছে ফেরি করে একটা ডিজায়ার্ড সিকোয়েন্স অফ ডিএনএ, যেটা আমি চাচ্ছি যে অন্য একটা প্লাজমিডের মধ্যে ইন্টিগ্রেট করতে, কিংবা ব্যাকটেরিওফেজের যে ক্রোমোজোমটা থাকে তার মধ্যে ইন্টিগ্রেট করতে। সেই কাজটাই আমাদের ভ্যাক্টর করে। আর আমরা যদি দেখি শুরুতে কিছু ইন্ট্রোডাকশন, যে একটা ভ্যাক্টর হওয়ার জন্য তার কি কি ফিচার থাকতে হবে। সো দুটো ইম্পর্টেন্ট ফিচার থাকতে হবে। একটি হচ্ছে তার হোস্ট সেলের ভিতরে রেপ্লিকেট করার অ্যাবিলিটি থাকতে হবে, এটি একটি। আর অন্যটি হচ্ছে এটাকে সাইজ অনেক ছোট হতে হবে। যত বেশি ছোট সাইজ হবে তত সেটাকে আমরা ভেক্টর হিসেবে ইউজ করতে পারবো। আইডিয়ালি যদি লেস দ্যান 10 কেবি হয় সেটা আমাদের জন্য খুবই ভালো। লেস দ্যান 10 কেবি আমরা এই ছোট সাইজ যদি থাকে সেক্ষেত্রে আমাদের ম্যানিপুলেট করা ইজি হয় এবং যার জন্য আমরা ভেক্টর হিসেবে এগুলোকে ইউজ করতে পারি। সো এই দুইটা ক্রাইটেরিয়া ফুলফিল করে আমাদের প্লাজমিড এবং ব্যাকটেরিওফেজ এর ক্রোমোজোম। এই জন্য আমরা এই অধ্যায়ে মূলত এই দুইটা জিনিস নিয়ে আলোচনা করব। আর প্লাজমিড সম্পর্কে যদি বলি, আমরা জানি যে প্লাজমিড সার্কুলার মলিকিউল অফ ডিএনএ এবং যেটা একটা ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স আছে ব্যাকটেরিয়াল সেলের মধ্যে। তো আমরা দেখতে পারি যে প্লাজমিডের যে ক্যারেক্টারিস্টিক্স গুলো, এটা সার্কুলার মলিকিউলস অফ ডিএনএ এবং ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স বলতে যে জিনিসটা বোঝানো হচ্ছে যে আমাদের যে প্লাজমিড থাকে সেটি ব্যাকটেরিয়া তো থাকেই, ব্যাকটেরিয়ার নিজস্ব ক্রোমোজোমাল ডিএনএও থাকে। তার পাশাপাশি এক্সট্রা যে ক্রোমোজোমাল ডিএনএটা থাকে সেটাকে আমরা প্লাজমিড বলি। এবং সে ইন্ডিপেন্ডেন্টলি কিন্তু তার কপি নাম্বার বাড়াতে পারে। কখনো কখনো 50, 70, 80 এরকম কপি নাম্বার হতে পারে, আবার 2, 3 এরকম করে কপি নাম্বার থাকতে পারে। এই জন্য প্লাজমিড অলমোস্ট অলওয়েজ ক্যারি ওয়ান অর মোর জিন। আমাদের যে প্লাজমিডটা আছে সেটি এক বা একাধিক জিন ক্যারি করতে পারে। আর এই জিনগুলো রেসপন্সিবল ফর ক্যারেক্টারিস্টিক্স ডিসপ্লে বাই দ্য হোস্ট ব্যাকটেরিয়া। এবং তাদের এই যে ক্যারি করার অ্যাবিলিটি, এই অ্যাবিলিটির জন্য আলটিমেটলি ব্যাকটেরিয়া যেটি থাকে সেটি নানা ধরনের ক্যারেক্টারিস্টিক্স শো করে। তারপরে যেমন এখানে উদাহরণ দিয়ে বলা আছে যে the ability to survive in normally toxic concentration of antibiotics such as chloramphenicol or ampicillin is often due to the presence in the bacterium a plasmid carrying antibiotic resistance gene. মূল যে কথাটা সেটা যে ব্যাকটেরিয়ার প্লাজমিড যেটি সেটি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন ক্যারি করতে পারে। আর এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন যদি ক্যারি করে, ধরেন সে যদি ক্লোরামফেনিকল অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন ক্যারি করে, তাহলে সে ক্লোরামফেনিকল যুক্ত এনভায়রনমেন্টে সে কি করতে পারবে, সার্ভাইভ করতে পারবে, বা ওই অ্যান্টিবায়োটিক এগেইনস্ট ওই ব্যাকটেরিয়াটা সার্ভাইভ করতে পারবে। এভাবে সে রেজিস্ট্যান্স গেইন করতে পারে। আর ল্যাবরেটরিতে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স অফেন ইউজড এজ এ সিলেক্টেবল মার্কার। আমরা ল্যাবরেটরিতে কি অ্যান্টিবায়োটিক যে রেজিস্ট্যান্স জিনগুলো থাকে সেগুলো সিলেক্টেবল মার্কার হিসেবে ব্যবহার করি। আরেকটি যেটা ইম্পর্টেন্ট জিনিস আছে সেটি যে বেশিরভাগ প্লাজমিডের ক্ষেত্রে দেখা যায় যে ন্যূনতম অ্যাটলিস্ট ওয়ান ডিএনএ সিকোয়েন্স দ্যাট অ্যাক্টস অন অরিজিন অফ রেপ্লিকেশন। মানে রেপ্লিকেশন হওয়ার জন্য যে প্রান্তটা থেকে রেপ্লিকেশনটা শুরু হবে, যেহেতু প্লাজমিড, যেহেতু আমরা জানি যে একটা সার্কুলার ডিএনএ, তো সার্কুলার ডিএনএ যেহেতু তার যখন রেপ্লিকেশনটা শুরু হবে, অরিজিন অফ রেপ্লিকেশন বলে একটা জায়গা থেকে যেখান থেকে রেপ্লিকেশনটা শুরু হয়। সো ওই দেখা যাচ্ছে বেশিরভাগ প্লাজমিডই অ্যাটলিস্ট ওয়ান অরিজিন অফ রেপ্লিকেশন তাদের থাকে, যার জন্য তারা ইন্ডিপেন্ডেন্টলি কি করতে পারে, ইন্ডিপেন্ডেন্ট মেইন ব্যাকটেরিয়াল ক্রোমোজোম ছাড়াও তারা নিজেদের কপি নাম্বারটা করতে পারে। আমরা এখানে যে ফিগারটা দেখছি সেই ফিগারটা যেটা বলতেছে এটা আমাদের একটা ব্যাকটেরিয়া। তো এই ব্যাকটেরিয়ার আমরা যে ছোট আকারে দেখতেছি এবং বড় একটা জায়গায় দেখাচ্ছে, এটা আমাদের প্লাজমিড, এদিকেও প্লাজমিড দেখাচ্ছে, এদিকে ব্যাকটেরিয়াল ক্রোমোজোম। সো এখান থেকে এই ব্যাপারটা স্পষ্ট যে আমাদের ব্যাকটেরিয়ার যে ক্রোমোজোম আছে সেটা তো আছে, তার সাথে তার এক্সট্রা ক্রোমোজোমাল যে ডিএনএ গুলো আছে এগুলোকে আমরা প্লাজমিড বলছি। আর পরের যে চিত্রটা দেখা যায় RP4 যেটাকে বলা হয়েছে, যেটার মধ্যে আমরা ল্যাবে যে জিনিসগুলো বলছি, আমরা সিলেক্টেবল মার্কার থাকে, যেমন ক্যানামাইসিন রেজিস্ট্যান্স, সেই অ্যান্টিবায়োটিকের মধ্যে রেজিস্ট্যান্স দেখাবে, পেন্টাসাইক্লিন রেজিস্ট্যান্স জিন আছে এখানে আছে অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্স জিন। আর এটা সাধারণত সিউডোমোনাসের ক্ষেত্রে পাওয়া যায়, ইকোভার ক্ষেত্রে এরকম প্লাজমিড পাওয়া যায়। তারপরে আমরা পরের ফিগারটা যদি একটু ভালোভাবে দেখি, যে আমাদের এখানে অনেকগুলো সেল উইথ প্লাজমিড নেওয়া হয়েছে। এখানে ইকোলাই সেলস আছে সাম কন্টেইনিং RP4। আমি যেটা বললাম যে RP4 যে প্লাজমিড সেটা সিউডোমোনাসও প্রোডিউস করতে পারে, আবার ইকোলাইও প্রোডিউস করতে পারে। তো এখানে ইকোলাইটার জন্য দেখানো হচ্ছে যে এই প্লাজমিড গুলো রয়েছে, আবার সেল উইদাউট প্লাজমিড
এবং এই ব্যাকটেরিয়াল সেলগুলোর মধ্যে হচ্ছে কোনো প্লাজমিড নেই, যেগুলো হলুদ কালার দেখানো আছে সেগুলোর মধ্যে সেগুলো ব্যাকটেরিয়াল সেল এবং সেটার মধ্যে কোনো প্লাজমিড নেই, আর যেগুলো ব্লু কালার দেখানো হচ্ছে সেখানে হচ্ছে প্লাজমিড আছে এবং প্লাজমিড কোনটা আছে RP4 আছে। আর RP4 এর যে সিলেক্টেবল মার্কারটা সেটা যদি দেখেন তাহলে দেখবেন যে এখানে ক্যানামাইসিন রেজিস্ট্যান্ট একটা পোরশন আছে, জিনে টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্স একটা পোরশন আছে, একটা আছে অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্স পোরশন আছে। আমি যদি এটাকে একটি গ্রোথ মিডিয়ার মধ্যে নিতে চাই এবং সেখানে যদি আমি এরকম একটা মিডি সাসপেনশন হচ্ছে তৈরি করি, একটা সাইডে হচ্ছে যে কোনো অ্যান্টিবায়োটিক আমি ইউজ করিনি, আরেকটা সাইডে হচ্ছে আমি টেট্রাসাইক্লিন ইউজ করছি 50 মাইক্রোগ্রাম পার ml হিসাব করে, সেক্ষেত্রে দেখতে পারবো আমরা কি হচ্ছে নরমাল গ্রোথ মিডিয়াম যেটি রয়েছে যেখানে কোনো অ্যান্টিবায়োটিক নেই সেখানে সবগুলো সেলই কিন্তু গ্রো করছে। কারণ কি? কারণ হচ্ছে আমি যে ব্যাকটেরিয়াল সেলগুলো নিয়েছিলাম সেখানে আমি কিন্তু দুইটা নিয়েছি, একটা হচ্ছে প্লাজমিড কন্টেইনিং, আমি যদি একটু উপরে গিয়ে দেখাই যে এই যে ব্লু যেগুলো ছিল সেগুলো হচ্ছে প্লাজমিড কন্টেইনিং আর ইয়েলো যেগুলো ছিল সেগুলো হচ্ছে উইদাউট প্লাজমিড। সো আমি যেহেতু কোনো অ্যান্টিবায়োটিক দিয়ে নেই আমার হচ্ছে সবগুলো সেল এখানে কি করতে পারবো, গ্রো করতে পারবো। কিন্তু যেখানে আমি টেট্রাসাইক্লিন ইউজ করছি সেখানে কিন্তু হচ্ছে ইয়েলো সেলগুলো কি করছে, অনলি সেলস কন্টেইনিং RP4, যেগুলো হচ্ছে RP4 জিনটা ক্যারি করতে পারছে সেগুলো হচ্ছে কি করতে পারছে, শুধুমাত্র গ্রো করতে পারছে। এখানে কিন্তু কোনো ইয়েলোইশ সেল কিন্তু গ্রো করতে পারে নাই। সো কেন এটা হচ্ছে যে কেন এরা পারে নাই? কারণ দেখেন ইয়েলোইশ যদি বলেন, এই ইয়েলোইশের মধ্যে কি ছিল না, কোনো প্লাজমিড ছিল না। যেহেতু কোনো প্লাজমিড ছিল না সেহেতু তার মধ্যে কোনো সিলেক্টেবল মার্কার ছিল না, মানে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিনও ছিল না। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন না থাকার কারণে যখন হচ্ছে আমি এদেরকে টেট্রাসাইক্লিন দিয়ে এখানে ট্রিট করলাম, টেট্রাসাইক্লিন দিয়ে ট্রিট করার পরে স্বাভাবিকভাবে কি হবে, আমার ব্যাকটেরিয়াল সেলগুলো হচ্ছে ডেথ হয়ে যাবে। আর যেসব সেলের মানে ব্লু কালারের যেসব সেলের মধ্যে প্লাজমিড ছিল, যেহেতু ওরা RP4 প্লাজমিড ক্যারি করতো, তার মানে ওদের মধ্যে কি ছিল, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট যে পোরশনগুলো ছিল ওই পোরশনের জন্য তারা এই অ্যান্টিবায়োটিকের মধ্যে কি করে গেছে, সার্ভাইভ করে গেছে। এবং লেখা যে দেখতে পাচ্ছেন যে অনলি সেলস কন্টেইনিং RP4, শুধুমাত্র যেসব সেল RP4 কন্টেইন করতেছে তারাই হচ্ছে কেবলমাত্র গ্রো করতে পারছে। সো এই ফিগারটা মোটামুটি এটাই বলে। আর যদি হচ্ছে আমরা প্লাজমিড সম্পর্কে আরো কিছু এখানে দেখতে পাই, সেটা হচ্ছে যে স্মলার প্লাজমিড যারা আছে সাধারণত ওদের ওন রেপ্লিকেটিভ এনজাইমগুলো থাকে কপি করার জন্য। আর সাধারণত এটি তারপর হচ্ছে এখানে আরো যেগুলো বলা আছে সেগুলো হচ্ছে যে ইন্টিগ্রেটেড প্লাজমিড অর অ্যাপিজোম। সো এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট যে এগুলো ইন্টিগ্রেটেড প্লাজমিড বা অ্যাপিজোম কি আমরা একটু পরে হচ্ছে জিনিসটা দেখতে পারবো। তারপর হচ্ছে যে স্টেবলি মেইনটেইন ইন দিস ফর্ম থ্রু নিউমেরাস সেল ডিভিশন বাট অলওয়েজ স্টিল। আচ্ছা আমরা একটু সামনে চলে আসি, এই যে ওকে ফাইন। সো এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি জিনিস, একটা হচ্ছে নন ইন্টিগ্রেটেড প্লাজমিড আর একটা হচ্ছে অ্যাপিজোম। তো অ্যাপিজোমের আরেকটি নাম যেটি সেটা হচ্ছে ইন্টিগ্রেটিভ প্লাজমিড। সো ইন্টিগ্রেটেড প্লাজমিড বা অ্যাপিজোম অথবা নন ইন্টিগ্রেটেড প্লাজমিড এই দুটো বলতে কি বোঝাচ্ছে আসলে সেটা যদি দেখি, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ব্যাকটেরিয়াল সেল আছে এবং সেখানে হচ্ছে ব্যাকটেরিয়াল ক্রোমোজোমটা আছে, এখানে হচ্ছে প্লাজমিডটা আছে। যখন হচ্ছে সেল ডিভিশন হচ্ছে, তার বাইনারি সেল ডিভিশন যখন হয়, একটি সেল থেকে যখন দুটি সেল হচ্ছে, তখন দেখতে পাচ্ছি আমরা এই সেল ডিভিশনের ফলে কি হচ্ছে, তার যে হচ্ছে ব্যাকটেরিয়াল ডিএনএ যেটা ছিল সেটা হচ্ছে রেপ্লিকেট হয়ে চলে আসছে, সাথে সাথে হচ্ছে প্লাজমিড গুলো কিন্তু আলাদা আছে। এখানে প্লাজমিডের চিত্রে একটু ভুল আছে। আমরা জানি প্লাজমিড যখন কপি নাম্বার করে তখন মূল মানে ধরো হচ্ছে এখানে তিনটে প্লাজমিড আছে, সো এখানে প্লাজমিড গুলো কিন্তু যদি রেপ্লিকেট না করে, রেপ্লিকেট করার আগ পর্যন্ত তারা কি থাকবে, এখানে দুটো থাকলে এখানে একটা থাকবে, মানে এই টোটাল নাম্বারটা এটার সাথে সমান হবে। বাট পরবর্তীতে তারা এখানে গিয়ে আবার রেপ্লিকেট করতে পারে, সেটা ভিন্ন হিসাব। সো ওইটা আপাতত জানার দরকার নাই, আমরা যখন প্লাজমিডের কপি নাম্বার দেখবো তখন এই জিনিসটা দেখবো। এখানে মেইন যে জিনিস সেটা হচ্ছে যে এই প্লাজমিড যেগুলো ছিল, এখানে যে প্লাজমিড গুলো আছে সেগুলো কিন্তু ব্যাকটেরিয়াল যে ক্রোমোজোম তার সাথে কিন্তু ইন্টিগ্রেট করে নাই। এই যে করে নাই এই জন্য এটাকে বলতেছি আমরা নন ইন্টিগ্রেটেড প্লাজমিড। আর এক্ষেত্রে যদি দেখি যে অ্যাপিজোম যেটাকে বলতেছি বা হচ্ছে আমরা যেটাকে বলতেছি যে ইন্টিগ্রেটেড প্লাজমিড, সেখানে কি হচ্ছে, সেখানে ব্যাকটেরিয়াল ক্রোমোজোমের সাথে প্লাজমিডটা কিন্তু এসে কি হচ্ছে, ইন্টিগ্রেটেড হচ্ছে। এখানে বলা আছে ক্রোমোজোম ক্যারিং ইন্টিগ্রেটেড প্লাজমিড, মানে আমার যে প্লাজমিডের চেইন ছিল সেটা হচ্ছে একটা পোরশন এসে আমাদের ব্যাকটেরিয়ার সাথে কি হয়েছে, ইন্টিগ্রেটেড হয়ে গেছে। পরবর্তীতে যখন সেল ডিভিশন হচ্ছে তখন কিন্তু আমার ব্যাকটেরিয়াল যে ক্রোমোজোম আছে সেই ক্রোমোজোমের সাথে আমার দুটো প্লাজমিডের পোরশন আলাদা হচ্ছে এবং সেখানে আমরা দুটো সেল পাচ্ছি। সো এই দুটো হচ্ছে আমাদের যে রেপ্লিকেশন স্ট্র্যাটেজিস ফর নন ইন্টিগ্রেটেড প্লাজমিড এবং হচ্ছে অ্যাপিজোম। আর আমি যদি হচ্ছে কিছু উদাহরণ দেখি যে আমাদের সাইজ এবং কপি নাম্বার বা হচ্ছে নিউক্লিওটাইডের লেন্থ কত, জিনোম সাইজ কত, সেটার উপর আমরা দেখতেছি PUC8 যে প্লাজমিড তার নিউক্লিওটাইড লেন্থ হচ্ছে 2.1 kb এবং হচ্ছে অর্গানিজম যেটা হচ্ছে পাওয়া যায় সেটি হচ্ছে ইকোলাই। তারপর হচ্ছে পলি1 প্লাজমিড যেটি আছে
পলি 1 প্লাজমিড সেটি হচ্ছে এই কোলাতে পাওয়া যায়। RP4 যেটি সেটি আমরা একটু আগে একটা উদাহরণ দিয়ে দেখলাম, যার হচ্ছে 3টা সিলেক্টেবল মার্কার থাকে, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন থাকে, সেটা হচ্ছে সিউডোমোনাসের ক্ষেত্রেও পাওয়া যায় এবং সি কোলার ক্ষেত্রেও পাওয়া যায়। সো এই হচ্ছে, তারপর হচ্ছে টোল প্লাজমিড আছে, এ প্লাজমিড আছে, যেটা এই কোলার ক্ষেত্রে পাওয়া যায়। তারপর আছে সাইজ এবং হচ্ছে কপি নাম্বার, এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা বলছি যে একটা ভালো ভেক্টর হইতে হলে তার সাইজ কিন্তু যত ছোট রাখা যায়। সাইজ ছোট রাখলে সুবিধা কি, সাইজ ছোট রাখলে আমি খুব সহজে দেখা হচ্ছে ম্যানিপুলেট করতে পারবো। তো সাইজটা আমাদের যত সম্ভব ছোট সেটাই রাখতে হবে। আর হচ্ছে লেস দেন যদি 10 KB রাখতে পারি আমরা, সেক্ষেত্রে হচ্ছে খুবই ভালো। যদি লেস দেন 10 KB হচ্ছে রাখা যায় তাহলে ব্যাকটেরিয়া হিসেবে ইউজ করার জন্য খুবই ভালো। আর লার্জার প্লাজমিড সাধারণত হয় কি, যে প্লাজমিডগুলোর সাইজ অনেক বড় থাকে, লার্জার প্লাজমিড, সেগুলো সাধারণত দেখা যায় যে আমরা জিন ক্লোনিং পারপাসে হচ্ছে ইউজ করি না। তবে কিছু কিছু ক্ষেত্রে লার্জার প্লাজমিডকে আপনি ট্রিট করে সেগুলোকে জিন ক্লোনিং হচ্ছে ইউজ করতে পারবেন। আরেকটি যে ইম্পর্টেন্ট জিনিস, যে কপি নাম্বার। কপি নাম্বার কি জিনিস? Copy number refers to the number of molecules of an individual plasmid that are normally found in a single bacterial cell. তার মানে কপি নাম্বার হচ্ছে একটা সিঙ্গেল ব্যাকটেরিয়াল সেলের মধ্যে আপনি যতগুলো হচ্ছে প্লাজমিড পাচ্ছেন, নাম্বার অফ প্লাজমিড, সেটাকে আমরা বলতেছি হচ্ছে কি কপি নাম্বার। The factors that control copy number are not well understood. তারপর হচ্ছে এখানে দুইটা ধরনের কথা বলা আছে, যে আমরা স্ট্রিনজেন্ট প্লাজমিড এবং আরেকটি কথা বলা আছে সেটা হচ্ছে রিল্যাক্স প্লাজমিড। আমি এই জিনিসটা হচ্ছে একটু ভালোভাবে বলি যে স্ট্রিনজেন্ট প্লাজমিড সেটি কি জিনিস। ব্যাকটেরিয়া, এই ধরলাম আমাদের একটা ব্যাকটেরিয়াল সেল আছে, হ্যাঁ, এখন এটা হচ্ছে তার প্লাজমিড। স্ট্রিনজেন্ট বলতে যেটা বোঝায় যে লার্জার প্লাজমিড। প্লাজমিড ছোট ছোট থাকতে পারে এবং হচ্ছে অনেক বড় থাকতে পারে। তো যদি অনেক বড় থাকে সেক্ষেত্রে সেটাকে আমরা বলি কি স্ট্রিনজেন্ট প্লাজমিড। এখন খুব স্বাভাবিক কথা, আপনার একটা ব্যাকটেরিয়াল সেল হচ্ছে এতটুকু, এতটুকুর মধ্যে আপনি কিন্তু খুব বড় একটা হচ্ছে কি আপনি স্ট্রিনজেন্ট প্লাজমিড রাখেন, তাহলে এটা যদি কপি নাম্বার অনেক বেশি করে তাহলে এই ব্যাকটেরিয়াল সেল যেটি আছে সেটি তার ভিতরে জায়গা দিতে পারবে না। এই জন্য যারা স্ট্রিনজেন্ট প্লাজমিড হয়, মানে যারা অনেক বড় প্লাজমিড হয়, সেক্ষেত্রে দেখা যায় কি, সেক্ষেত্রে দেখা যায় যে তারা কপি নাম্বার খুবই কম হয়, 2, 3টা, 4, 5টা এরকম। আর যদি হচ্ছে রিল্যাক্সড প্লাজমিড হয়, রিল্যাক্সড প্লাজমিড মানে কি, ধরেন এই একটা আপনার ব্যাকটেরিয়াল সেল আছে, এটার মধ্যে হচ্ছে প্লাজমিডগুলো হচ্ছে খুবই ছোট ছোট, তাহলে এই ছোট ছোট প্লাজমিড থাকলে কি হবে, এর সংখ্যা অনেক বেশি হতে পারবে এবং তার ব্যাকটেরিয়ার জন্য কি হবে না, বার্ডেন হবে না। তারপরে দুইটা জিনিস মনে রাখতে হবে, একটা হচ্ছে স্ট্রিনজেন্ট যখন আমরা বলবো তখন সেটাকে আমরা বুঝবো এটা লার্জ সাইজের প্লাজমিড এবং এখানে কপি নাম্বার অনেক কম হবে। আর আপনারা বুঝতে পারতেছেন যে কপি নাম্বার কম হলে তো আমার কোনো লাভ নেই। আমি যদি ক্লোনিং পারপাসে নিই তাহলে আমার কপি নাম্বার যত বেশি হবে ততই হচ্ছে আমার ভালো। সেক্ষেত্রে স্ট্রিনজেন্ট প্লাজমিডের কম্প্যারিজনে আমরা হচ্ছে রিল্যাক্স প্লাজমিডকে হচ্ছে কি করব, বেশি ইউজ করব। আর আমি একটা ভালো ভেক্টর কখন পাবো, একটা ভালো ভেক্টর কোনো কিছু একটা, আমি যে বলতেছি যে আমি একটা ভেক্টর হিসেবে প্লাজমিড নিচ্ছি এবং প্লাজমিড একটা ভালো ভেক্টর। ভালো ভেক্টর বুঝবো যত বেশি কপি নাম্বার আমাকে প্রডিউস করতে পারবে, তত বেশি আমার জিনটা ক্লোন হতে থাকবে, তত বেশি সেটা আমার ভালো ভেক্টর হিসেবে বলতে পারবো। তার মানে ভালো ভেক্টর বলার জন্য একটা ক্রাইটেরিয়া হচ্ছে কিন্তু তার কপি নাম্বার, মাল্টিপল কপিস হচ্ছে কি তাকে প্রডিউস করতে হবে। এই ফিগারটা আমরা একটু পরে দেখছি। এই যে এখানে বলা আছে যে লো কপি নাম্বার যদি থাকে, এখানে লো কপি নাম্বারের কথা যেটা বলা আছে সেটা হচ্ছে স্ট্রিনজেন্ট প্লাজমিডের কথা বলা হয়েছে। আদার্স কল্ড রিল্যাক্স প্লাজমিড। আর রিল্যাক্সড প্লাজমিডের কথা যেটা বলা হয়েছে সেটি হচ্ছে যে মাল্টিপল কপিস থাকবে এবং হচ্ছে 50 অর মোর সেল থাকবে। এটা আমরা বুঝতে পারতেছি যে 50 অর মোর সেল থাকা কখন সম্ভব, যখন হচ্ছে আমার প্লাজমিড সেল ছোট হবে। প্লাজমিড সেল ছোট হলে না আপনি হচ্ছে এখানে একটা ব্যাকটেরিয়ার ভিতরে অনেকগুলো প্লাজমিড জায়গা দিতে পারবেন এবং সেটা ব্যাকটেরিয়ার জন্য কি হবে না, বার্ডেন হবে না। সো আমরা যদি কনজুগেশন এবং কম্প্যাটিবিলিটি সম্পর্কে যদি দেখি, তো কনজুগেশন আমরা প্লাজমিডকে হচ্ছে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হতে পারে নন কনজুগেটিভ আর একটা হতে পারে যে কনজুগেটিভ। তো আমরা এখানে যদি কনজুগেটিভ প্লাজমিডটা দেখি সেটা হচ্ছে এরকম যে একটা ডোনার সেল আছে, এখানে তার একটা প্লাজমিড আছে, রিসিপিয়েন্ট সেল আছে, সেই সেলগুলো হচ্ছে প্লাজমিড নাই, এবং সে কি করতেছে, ডোনার সেল একটা পাইলাস বা পিলি ফর্ম করছে, যে পিলির মাধ্যমে প্লাজমিড থেকে একটা ডিএনএ হচ্ছে রিসিপিয়েন্ট সেলে পাঠিয়ে দিচ্ছে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে যে আমাদের যে ডোনার সেল ছিল তার প্লাজমিডটা সে আরেকটা কপি নিয়ে কপি করে হচ্ছে তার যে পূর্বের অবস্থা সেখানে ফিরে আসছে। অন্যদিকে যে কপিটা হচ্ছে রিসিপিয়েন্ট সেলে পৌঁছে গেছে, সেও তার কি করছে, আরেকটা কপি করে আরেকটা হচ্ছে কপি করে সে হচ্ছে প্লাজমিড হিসেবে চলে আসছে। তো এরকম প্লাজমিড যদি হয় সেটাকে আমরা বলবো হচ্ছে কনজুগেটিভ প্লাজমিড, যেটা হচ্ছে ফিলির মাধ্যমে বা পাইলাসের মাধ্যমে এটা হতে পারে। তো এখানে বলছে যে কনজুগেশন এবং কম্প্যাটিবিলিটি। কনজুগেশন এবং কম্প্যাটিবিলিটি বলতে এই জিনিসটা কেন ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আপনার কম্প্যাটিবল যদি না হয়, অনেক সময় হয় কি, অনেক সময় একটা ব্যাকটেরিয়াল সেলের মধ্যে কয়েক ধরনের প্লাজমিড আছে এবং তারা হচ্ছে একে অপরের সাথে কম্প্যাটিবল না। তো যেটা কম্প্যাটিবল না সেটা আস্তে আস্তে ব্যাকটেরিয়াতে লুজ করতে থাকে এবং সেটা একসময় হারাই যেতে থাকে। এখন আমি যে জিনটা হচ্ছে ইনসার্ট করছি আমার হচ্ছে প্লাজমিডের ডিএনএর মধ্যে, সেটা যদি কম্প্যাটিবল না হয়, সেটা যদি হারা যায় তাহলে আমার কোনো লাভ হবে না।
উল্টো আমার লস, আমার এতদিনের সব প্ল্যান হচ্ছে ভেস্তে গেল। সো আমাদের এই কম্প্যাটিবিলিটি এর জন্য হচ্ছে প্রয়োজন। আর আমরা জানি যে কনজুগেটিভ প্লাজমিড কি করে, সেক্সুয়াল কনজুগেশন করে বিটুইন ব্যাকটেরিয়াল সেলের মধ্যে। আর এই যে সেক্সুয়াল কনজুগেশনটা হয় কনজুগেশনের সময়, এটা হচ্ছে যে কন্ট্রোল করে একটা জিন। সেই জিনটাকে আমরা বলি হচ্ছে ট্রাজিন, বা ট্রাজিনের প্রোডাক্ট হচ্ছে এই জিনিসটা হচ্ছে ট্রান্সফার, বা ট্রাজিনের প্রোডাক্ট হচ্ছে এই কনজুগেশনটা হচ্ছে কমপ্লিট করে আর কি, এরকম। আর হচ্ছে নন কনজুগেটিভ টাইপও আছে, যেখানে হচ্ছে এরকম ট্রাজিন কাজ করবে না, তারপরে হচ্ছে একটা ব্যাকটেরিয়াল সেল থেকে একটা ব্যাকটেরিয়াল সেলে কি করতে পারবে না, যেগুলো পাস করতে পারবে না। তারপর হচ্ছে কম্প্যাটিবিলিটি যেটা বললাম, যে একটা ব্যাকটেরিয়ার মধ্যে দেখা যাচ্ছে ধরেন একটা ইকোলাই সেল নিলেন, এই ইকোলাই সেলের মধ্যে 5 ধরনের কিংবা 7 ধরনের বিভিন্ন ডিফারেন্ট টাইপস অফ প্লাজমিড থাকতে পারে। সবসময় যে একই টাইপের প্লাজমিড থাকবে এমন নাও হতে পারে, সেখানে ভিন্ন ভিন্ন প্লাজমিড থাকতে পারে। আর এই যে প্লাজমিড যদি ভিন্ন ভিন্ন হয়, তখন কি হতে পারে, কোন একটা প্লাজমিড এক টাইপের প্লাজমিড হয়তো সংখ্যা অনেক বেশি হতে পারে, আর একটা সংখ্যা খুব কম হতে পারে। এবং তখন কি হবে, তখন মানে যারা সংখ্যায় কম হবে তারাই দেখা যাবে যে একসময় ব্যাকটেরিয়া থেকে লুজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সো তখন আর কম্প্যাটিবিলিটি হলো না। সো আমাদের এই কম্প্যাটিবিলিটির ব্যাপারটা হচ্ছে খেয়াল রাখতে হবে। তারপর যদি প্লাজমিড ক্লাসিফিকেশনে আসি আমরা, যে প্লাজমিডের ক্লাসিফিকেশন কয় ধরনের প্লাজমিড পাওয়া যায়, 5 ধরনের মেজর প্লাজমিড হচ্ছে সাধারণত আমরা হচ্ছে পেতে পারি। সেই মেজর টাইপস অফ প্লাজমিড গুলো যেগুলো আছে সেটা হচ্ছে ফার্টিলিটি বা প্লাজমিড, যেটাকে আমরা একটু আগেই দেখলাম যে ফার্টিলিটি বা প্লাজমিড কি করে, সেক্সুয়াল কনজুগেশন করে, যার মাধ্যমে হচ্ছে একটা ব্যাকটেরিয়াল সেল থেকে পিডি ফরমেশনের মাধ্যমে অন্য একটা ব্যাকটেরিয়াল সেলে সে তার প্লাজমিডটাকে হচ্ছে কি করতে পারে, পাস করে দিতে পারে। এটাকে আমরা বলি ফার্টিলিটি বা প্লাজমিড, যেটা হচ্ছে ট্রাজিন ক্যারি করে। যেখানে আপনারা বললেই দেখতে পারবেন ট্রাজিন ক্যারি করে, এবং সেটা হচ্ছে প্রমোট করে কনজুগাল ট্রান্সফার অফ প্লাজমিড। একটা ওয়েল এক্সাম্পল হচ্ছে ইকোলাই সেল হচ্ছে এভাবে তার প্লাজমিড কি করতে পারে, ডোনার সেল থেকে অন্য একটা রেসিপিয়েন্ট সেলে যেখানে হচ্ছে কোনো প্লাজমিড ছিল না সেখানে হচ্ছে ট্রান্সফার করতে পারে। হ্যাঁ, হ্যালো, শুরু কর। আচ্ছা, আরেকটি জিনিস যেটি হতে পারে সেটি হচ্ছে যে আমরা 5 ধরনের ক্লাসিফিকেশন করতেছি। সবার আগে আমরা দেখলাম প্লাজমিড, এখন আরেকটা হচ্ছে রেজিস্ট্যান্স প্লাজমিড। তো এই রেজিস্ট্যান্স প্লাজমিড বলতে সেখানে হচ্ছে সে অনেকগুলো জিনিসের প্রতি রেজিস্ট্যান্স দেখাবে। সেই জিনিসগুলো অ্যান্টিবায়োটিক হতে পারে, কোনো একটা কেমিক্যাল কম্পাউন্ড হতে পারে, যেগুলোর প্রতি সে ধরেন হচ্ছে অ্যান্টিবায়োটিক হচ্ছে আগে সেনসিটিভ ছিল, যে অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিট করলে আমার হচ্ছে ব্যাকটেরিয়াটা হচ্ছে মারা যেত। এখন তার মধ্যে যদি কোনো হচ্ছে এমন প্লাজমিড থাকে যেটি হচ্ছে কোনো একটা সার্টেন অ্যান্টিবায়োটিকের এগেইনস্টে রেজিস্ট্যান্স দেখাতে পারে, মানে ওই অ্যান্টিবায়োটিকটাকে মেটাবলিজমের মাধ্যমে সেটাকে হচ্ছে সে তার প্রতি কোনো রেসপন্স দেখালো না, তাকে বরং হচ্ছে খাবার হিসেবে সে নিয়ে নিল, তখন হচ্ছে রেজিস্ট্যান্স প্লাজমিড হয়। এই রেজিস্ট্যান্স প্লাজমিডটা কিন্তু মেডিকেলি খুবই ইম্পর্টেন্ট, এবং এটা কিন্তু অ্যান্টিব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্স যেটি আছে সেটির জন্য কিন্তু অনেকাংশে দায়ী। একটা ভালো উদাহরণ হচ্ছে RP4, যেটা আমরা শুরুতেও দেখলাম, ক্যারামাইসিন, ক্লোরামফেনিকল, এবং এটার প্রতি মানে রেজিস্ট্যান্স ছিল। এটা উদাহরণ হচ্ছে সিউডোমোনাস ছাড়াও অনেকগুলো ব্যাকটেরিয়া আছে যারা হচ্ছে এরকম রেজিস্ট্যান্স তারপরে যেটি আছে কোল্ড প্লাজমিড। কোড ফল হচ্ছে কলিসিন, মানে এরা হচ্ছে কলিসিন তৈরি করতে পারে। এখন কলিসিনটা কি করে, কলিসিন হচ্ছে এমন একটা প্রোটিন যেটা হচ্ছে ব্যাকটেরিয়াকে কিল করার অ্যাবিলিটি রাখে। তো এই উদাহরণ হচ্ছে কোলিও1 অফ ইকোলাই। এই কোলিও1 অফ ইকোলাই হচ্ছে কোল্ড প্লাজমিডের উদাহরণ, তারা হচ্ছে কলিসিন প্রোডিউস করতে পারে। আরেক ধরনের রয়েছে সেটি হচ্ছে ডিগ্রেডেটিভ প্লাজমিড। ডিগ্রেডেটিভ প্লাজমিডটি কিন্তু এনভায়রনমেন্টালি, আপনি যদি এনভায়রনমেন্টাল মাইক্রোবায়োলজিতে ক্যারিয়ার করতেছেন সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য খুবই ইন্টারেস্টেড হবে। আমাদের এনভায়রনমেন্টে কিছু কিছু কেমিক্যাল কম্পাউন্ড থাকে, যেমন হচ্ছে আমরা বলি যদি বলি পলিঅ্যারোমেটিক হাইড্রোকার্বন, তারপর হচ্ছে আমরা স্যালিসাইলিক অ্যাসিডের কথা বলতে পারি, টলুইনের কথা বলতে পারি, যেগুলো হচ্ছে ডিগ্রেড করা খুবই হার্ড, সাধারণত একটা ব্যাকটেরিয়া ডিগ্রেড করা। তো যদি হচ্ছে এই কোনো ব্যাকটেরিয়া সে যদি ডিগ্রেডেটিভ প্লাজমিড ক্যারি করতে পারে এবং তার ডিগ্রেডেটিভ প্লাজমিডের সাহায্যে পরবর্তীতে সে কি করতে পারে, যেই মেটাবোলাইট গুলো হচ্ছে আমরা মেটাবোলাইট, যেই আনইউজুয়াল মানে যে কেমিক্যাল কম্পাউন্ড গুলো হচ্ছে আমরা মেটাবোলাইট করতে পারতাম না, মেটাবলিজম করতে পারতো না ব্যাকটেরিয়া, সেগুলো কিন্তু সে ডিগ্রেড করতে পারে, এবং এটা পরিবেশের জন্য হচ্ছে খুবই ভালো। যেমন হচ্ছে টোল প্লাজমিড অফ সিউডোমোনাস ফুটিডা, এর উদাহরণ আছে ভিরুলেন্স প্লাজমিড। এটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস। ভিরুলেন্স প্লাজমিড মানে কি, যে তার প্লাজমিডের মধ্যে এমন একটা পোরশন অফ জিন আছে যেটা হচ্ছে ভিরুলেন্স, মানে ব্যাকটেরিয়াল প্যাথোজেনিসিটিটা বাড়ায় দিতে পারে। কিভাবে, সে হচ্ছে কোনো একটা ভিরুলেন্স ফ্যাক্টর দেখাইলো, তার ভিরুলেন্ট ব্যাকটেরিয়াটাকে মোর ভিরুলেন্ট করলো। মোর ভিরুলেন্ট করার জন্য কি হতে পারে, সেটা আরো বেশি প্যাথোজেনিসিটি দেখাতে পারবে। তো এরকম একটা যখন এখানে বলা আছে, যে একটা উদাহরণ দিয়ে বলা আছে যে টিআই প্লাজমিড অফ অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিওফেসিয়েন্স, যেটি হচ্ছে ইনডিউস করে ক্রাউন গল ডিজিজ। আর টিআই প্লাজমিড বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে টিউমার ইনডিউসিং প্লাজমিড। তারপর আরেকটি জিনিস আছে প্লাজমিডস ইন অর্গানিজম আদার দ্যান ব্যাকটেরিয়া।
এটা একটা খুব ভালো জিনিস। আমরা সাধারণত যখন প্লাজমিডের কথা বলি তখন হচ্ছে আমরা ব্যাকটেরিয়ার কথা বলি। আমরা জানি যে ব্যাকটেরিয়ার মধ্যে হচ্ছে শুধুমাত্র প্লাজমিড থাকে, তবে সাধারণত ইউক্যারিওটে হচ্ছে প্লাজমিড থাকে না। এবং হায়ার প্ল্যান্টস, আরো হায়ার যদি চিন্তা করেন যে প্ল্যান্ট অথবা হচ্ছে আপনার হিউম্যান বা হচ্ছে এরকম প্রাণী যারা আছে ওরা তো প্লাজমিড ক্যারি করে না। তবে এখানে দেখা যাচ্ছে যে ইস্ট আছে একটা স্যাকারোমাইসিস সেরিবেসিস, সে হচ্ছে একটা প্লাজমিড ক্যারি করে এবং তার প্লাজমিডের সাইজ হচ্ছে কিন্তু খুবই ছোট, 2 মাইক্রোমিটার সাইজ। আমরা শুরুতেই বলছিলাম যে একটা ভালো প্লাজমিডের জন্য যে ক্যারেক্টারিস্টিক্স গুলো তার মধ্যে থাকতে হবে, তার মধ্যে একটি হচ্ছে কিন্তু তার প্লাজমিড সাইজ যত ছোট হবে তত আমি বেশি তাকে ভালোভাবে ম্যানিপুলেট করতে পারবো। সো আমার এই যে 2 মাইক্রোমিটারের যে সাইজটা থাকে, প্লাজমিড সাইজ যেটা থাকে হচ্ছে স্যাকারোমাইসিস সেরিবেসির জন্য, সেটি আমাকে কিন্তু খুবই ভালো হচ্ছে সুবিধা দেয়। আর এই হচ্ছে কথা। তারপরে হচ্ছে সাধারণত হায়ার অর্গানিজম যেগুলো আছে তারা হচ্ছে প্লাজমিড হারমোন করে না। তারপরে আমরা চলে আসি, তাহলে এই হচ্ছে আমাদের প্লাজমিডের পার্ট। যে প্লাজমিডকে কেন হচ্ছে আমরা ব্যাকটেরিয়া হিসেবে ব্যবহার করি, কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে সে ব্যাকটেরিয়াল ক্রোমোজোমের সাথে অ্যাটাচড না, সে আলাদা ইন্ডিপেন্ডেন্ট এবং তার কিন্তু নিজে নিজে আলাদা কি করার ক্ষমতা আছে, যে কপি নাম্বার বাড়ানোর ক্ষমতা আছে। এই জন্য আমরা ক্লোনিং পারপাস হচ্ছে কি করি, আমরা সাধারণত হচ্ছে প্লাজমিডকে ব্যবহার করি।